ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ ওনার সম্বন্ধে কিছু সংস্মরণ শোনাবার আর শুনবার ভাগ্য আমাদের হয়েছে। গম্ভীর মহারাজকে আমি ঘনিষ্ঠভাবে দেখি 1963-তে, 1963-তে আমি দিল্লিতে, তখন আমি চৈতন্য ব্রহ্মচারী। তো ওখান থেকে আমি মায়াবতী দেখব বলে ইচ্ছে করে মায়াবতী গেছি। আর তখন গম্ভীর মহারাজ ওখানে অধ্যক্ষ এবং হয়তো প্রবুদ্ধবার এডিটরও ছিলেন। আমি দেখলাম ওনাকে, এত উনি নিখুঁত সময় রাখতেন, যেটা আমরা টাইম ম্যানেজমেন্ট বলি। এত সুন্দর ঠিক ঠিক সময়ে সব করতেন উনি। তো আমি যখন দেখলাম ওকে, দেখবে ঠিক উনি যাই খাবার টাবার ঘন্টা পড়তো, তার 1 মিনিটের মধ্যে চলে আসতেন। আর যাই খাওয়া আরম্ভ হয়ে গেল, যা খাওয়া শেষ হতেই আবার 1-2 মিনিটের মধ্যে চলে যেতেন। আর বিকালবেলাও ওখানে যা সাধুদের নিয়ে পাঠ হতো, ও পাঠের জন্য উনি ঠিক 2 মিনিটের আগে এসে বসতেন। যাই পাঠ 15 মিনিট কি আধ ঘন্টা শেষ হলো, তখন বলতেন আমি যাই, তোমরা চালাও। তোমরা চালাও মানে আমরা অন্যান্য ইয়াং সাধুরা এবং ব্রহ্মচারীরা নিজের মতন কিছু কথাবার্তা বলি কিংবা গান টান করি। সেজন্য উনি আমাদের ফ্রিডম দিয়ে দিতেন, তোমরা চালাও আমি চলি। উনি একেবারে সময় এমন বেঁধে রাখতেন। পরে আমরা জানতে পারলাম, যদি সে না করতেন তাহলে এতগুলো বই লেখা, এতগুলো বই সম্পাদন করা, প্রবুদ্ধ ভারতের এডিটর হয়ে লেখালেখি করা, এর মধ্যে ভাষণগুলো থাকতো, এত উনি পারতেনই না। তো টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দর করতে পারতেন উনি। সেরকম তো উনি ওয়াকিংয়েতেও তাই করতেন। আমি মায়াবতী থাকার সময়ে ওনার সঙ্গে 2-3 দিন ওয়াকিংয়ে গেছি। ঠিক উনি 4:30টার সময় কি 5টার সময় উপর থেকে নামতেন, উনি প্রথম তলায় থাকতেন। তো আমি ওনার সঙ্গে দেখতাম, ওখান থেকে নির্দিষ্ট দূরে, হয়তো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে খুব হাঁটতে হাঁটতে যেতেন। তারপরে ওখান থেকে ফিরে সোজা চলে আসতেন। ঠিক ঘড়িটা আপনারা ঠিক করতে পারেন, সেই রকম সময়ের মতন সময় রাখতেন ওয়াকিংয়েতেও। আমি ওখানে শুনেছিলাম উনি একটু ঝাপটা ঝাপটা দেখতেন। একবার ওরকে ওয়াকিং করতে করতে যে নির্দিষ্ট জায়গা আছে, ও কাছে কাছে চলে গেছে, সেখানে একটা ভালুক বসে আছে। মা ভালুক বাচ্চাদের নিয়ে কি একটা খেলাধুলা করছে। ওটা ডেঞ্জারাস একটা পরিবেশ। সেখানে উনি একটা ডেঞ্জারে পড়েছিলেন। ঝাপসা ঝাপসা দূর থেকে কিছু বুঝলেন এরকম ভালুক আছে, ওখানে রাইট অ্যাবাউট টার্ন করে তাড়াতাড়ি করে চলে এসছেন। তো উনি খুব টাইম রাখতেন ওখানেতেও। তারপরে উনি প্রবুদ্ধ বাবা থিয়েটার ছিলেন বলে মনে করে আমি একদিন ওনার সঙ্গে জিজ্ঞেস করলাম, মহারাজ প্রবুদ্ধ ভারতের জন্যে তো যা এডিটোরিয়াল লিখতে হয়, সম্পাদকীয় লিখতে হয়, ওই নাকি খুব কঠিন জিনিস। তো কিছু সময়ের পরে, 1 বছর 2 বছর পরে তারপরে ওটা করা মুশকিল হয়ে যায়, কেননা আইডিয়াস পায় না, বিচার শেষ হয়ে যায়, বিচার পাওয়া যায় না। তখন আমি বল, কেন? আমি তো এত বছর থেকে রয়েছি, আমার কোনো বিচারের অভাব হয়নি। মানে ছিলেন ওরকম, খুব গভীর চিন্তা করবার শক্তি ছিল। লোকই বলতে পারে ওটা, আমার কোনো আইডিয়াসের অভাব হয় না। তারপরে ওনার ভাষণটা যারা যারা শুনেছে, আমি বেশি শুনিনি, আমি যা শুনেছি আমার ধারণাটা হচ্ছে উনি লেখালেখির মতনই কথা বলতেন। যেমন লেখালেখিতে নির্দিষ্টভাবে আমরা কত রকম বাক্য লিখে শেষ করে দিয়েছি, সেই রকমই উনি
ভাষণেতেও করতেন। আমার মনে পড়ছে এখনকার যা অদ্বৈত আশ্রম আছে দিঘি ইন্টেলিতে, ও বাড়ির উদ্ঘাটন হচ্ছে। আমরা তখন ট্রেনিং সেন্টার 61-62-এতে, তখন আমরা সবাই ওখানে গেছি। ওতে ওই সকালের যে ফাংশনটা হওয়ার পরে আমাদের পাবলিক মিটিং একটা ছিল ওখানকারই হলে মহারাজ বলবেন। তখন উনি উঠে কাড়ে হয়েই বলছেন, আমি আপনাদের সময় 15 মিনিটের বেশি কি 20 মিনিটের বেশি নিচ্ছি না, আমি বলে দিয়ে আরম্ভ করলেন। তা ঠিক যখন শেষ করলেন আমরা দেখলাম 20 মিনিট হয়েছে। সেই যেমন লিখিত ভাষা যে পড়ি সেরকম এমনি এক স্টেপ পর বলতেন, ঠিক সেরকম নিখুঁতভাবে বলতেন। এটা আমি লক্ষ্য করেছি। তারপরে অদ্বৈত আশ্রমে আমি আবার দেখলাম ওনার ওয়াকিং টাইমটা, বিকালবেলা ওয়াকিং করতেন কিছু। তো ঠিক উনি ওনার রুম থেকে যখন নেমে আসতেন, তোমার আপনাদের গাড়িটা অ্যাডজাস্ট করতে পারি আমরা, এটা 5টা বেজেছি। সেখানেও তো টাইম সেভিংটা আমি দেখেছি। আমি তো অরুণাচল প্রদেশে যখন ছিলাম ওখান থেকে আসতাম, ওখানে অনেকগুলো সমস্যা থাকতো। আপনারা জানেন অরুণাচল প্রদেশে আমাদের ট্রাইবাল ওয়ার্ক আছে, ও ট্রাইবাল ওয়ার্কে অনেক প্রবলেম হয়ে যেত। সেই জন্য মহারাজের কাছে আসতাম। যখনই আসতাম উনি বলতেন, তুমি 2:30-3টের সময় বলতেন। উনি যখন রেডিও শুনতেন নিউজের জন্যে, তখন তো টেলিভিশন ছিল না, হয়তো থাকলেও উনি দেখতেন না হয়তো, কিন্তু তখন ওনার কাছে একটা ছোট্ট রেডিও ছিল, ওটা উনি শুনতেন। তো নিউজ শুনতেন। তো ও সময় আমাকে বলতেন, ও সময়ে তুমি আসবে, তোমার সমস্যাটা কী আছে বলবে। আমি ঠিক গেলে ওই সময় উনি রেডি থাকতেন আমার সমস্যাটা শুনতেন। যাই শুনি, আচ্ছা তুমি তো আমাকে বলেছ এখন এরপরেই আমি বসছি, অন্যান্য আমার কলিগদের সঙ্গে অন্যান্য ট্রাস্টিরা থাকবে, ওদের সময় ওদের সামনেও এটাই বলবে তুমি। তারপরে আমি মনে করলাম, তো ওনাকে তো বলেছি, আবার কেন ওদের সামনে বলতে বলছেন। কিন্তু উনি ওদেরও শুনিয়ে তারপরে উনি ডিসিশন নেবেন। তারপরে আমি গিয়ে তাই আপনি যেমন বলেছেন বললাম। যাই বলে আমি শেষ করলাম, তখন মহারাজ বলতেন, একই যা বলেছে ও সমস্যাটা তোমরা সবাই শুনেছ, আচ্ছা তোমাদের কিছু বলবার আছে? আমার ইচ্ছে ওর সমস্যাটা এরকম হতে পারে, এরকম করে দাও, তোমাদের কিছু বলবার থাকলে বলো। সবাই তো বলছে, না মহারাজ আপনার মতটাই আমাদের মত। তখন ওই ক্ষণেই আমার অ্যাসিস্ট্যান্টকে একজন স্বামীজি ওনাকে ডেকে, এই গিয়ে একটা নিচে গিয়ে টাইপ করে এক্ষুনি চিঠি দিয়ে দাও, তোমাকে এটা পারমিশন দেওয়া হলো। উইদিন 10-15 মিনিটের মধ্যে চিঠি তৈরি হয়ে চলে আসতো, উনি সই করে হাতে দিয়ে দিতেন। এমন একটা স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ঠিক নিখুঁতভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতেন। আর তারপরে ওনার সঙ্গে তার আগে আমি যে কথাটা বলছি 1976-এর পরের কথাটা, আমি এখন 1964-68 ওই সময় আমি চেরাপুঞ্জিতে ছিলাম। তখনও আমি ব্রহ্মচারী ছিলাম, 2 বছর সাধু ছিলাম। ওই সময় উনি মহারাজ এসছেন। তো উনি তখন এসে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ডাইনিং হলে, যারা চেরাপুঞ্জি গেছে আমাদের আশ্রমে ওরা চিনতে পারবে, ডাইনিং হলে বসে আমরা যদি খাই, তখন ও গ্লাস উইন্ডোর দ্বারা দূরে দেখা যায় সিলেট একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিমেন্ট ফ্যাক্টরির লাইটগুলো ভালো করে দেখা যায়। তো আমরা একদিনে মহারাজকে বললাম, মহারাজ দেখুন নিচে যা লাইটস দেখছেন এ তো সিলেটের, এটা তো সিলেট থেকে সিমেন্ট ফ্যাক্টরি লাইট। ওনার খুব দুঃখিত হয়ে বলছেন, আবার কি সিলেট দেখবো আমি? উনি সিলেট থেকে তো নির্বাচিত হয়ে এসে গেছেন অনেক লোক, ওনার মতন অনেক সাধুরা। তো ওনার খুব মনেতে কষ্ট হতো সিলেক্টের সম্বন্ধে ভাবতে, আমাদের তখন বুঝতে পারতাম। তো ওনাকে বললেই আবার কি সিমেন্ট সিলেট দেখব। এরকম ওনার ওখানে চেরাপুঞ্জিতে থাকার সময়ে ওনার বাল্যবন্ধু একজন ছিলেন,
আমার যদ্দূর মনে হয় প্রহ্লাদ বাবু, উনি নিচে গৃহস্থ লোক, ওনার ভালো পরিবার, ওনার ছোটোবেলা থেকে ওনার সঙ্গে জানাশোনা। মারা বললেন আমি প্রহ্লাদের সঙ্গে দেখা করব। তো আমরা ওনাকে নিয়ে গেলাম। তো ওনার বাড়িতে নিয়ে গেলে তো ওদের বাড়িতে একটা পোষা পাখি ছিল, হয়তো ময়না কি টিয়া পাখি আমার মনে নেই। তো ওটা নাকি খুব ভালো রাধা কৃষ্ণ বলতো। তখন মহারাজ বললেন, আচ্ছা রাধা কৃষ্ণ বলতো, এটা বলাও। তো উনি পাখিটাকে বললেন, এই রাধা কৃষ্ণ বলো। ও পাখিটা আমরা সবাই দেখছি 1 মিনিট চুপ করে শুনলো, শুনে তারপরে রাধাকৃষ্ণ বললো না, ও রুক্মিণী 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 বলতে আরম্ভ করলো। তখন আমরা সবাই এসে পড়লাম। তারপরে মহারাজ জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ এটা কি, এটা রুক্মিণী রুক্মিণী বলছে, রাধাকৃষ্ণ বলছে না? হ্যাঁ রাধাকৃষ্ণ বলে, কিন্তু রুক্মিণী বলে আমাদের ঝি আছে, ওটা আমার বারে বারে ডাকে রুক্মিণী রুক্মিণী, ওটা আবার পিক আপ করে বসে আছে। এখন রাধাকৃষ্ণ না বলে রুক্মিণী রুক্মিণী বলছি। এটা আসল প্রসঙ্গ, খুব ভালো আমরা যা করলাম। তারপরে আমি আলঙ্গেতে চলে গেছি, 77-78 আলঙ্গেতে রয়েছি। তো ট্রাইবাল ওয়ার্ক তো অনেকেরই আপনারা জানেন। তো ওটা দেখবার জন্যে মহারাজের ইচ্ছা, উনি ট্রাইবাল ওয়ার্ককে খুব পছন্দ করতেন, ট্রাইবাল ওয়ার্কে যেটা খুব উৎসাহ দিতেন। তো উনি আমি যাওয়ার 1 বছরের পরেই এসছেন। আমি 76 গেছি, ওই তো 77 এসেছেন। এসে উনি খুব দেখলেন। তারপর ট্রাইবালদের আমরা ছোটখাটো মিটিং করলাম। ও ট্রাইবালরা তো আপনারা যারা গেছেন, ওরা শুধু একটা কৌপিন পরে বেড়ায়, একটা কোট পরে একটা কৌপিন পরে ঘুরে বেড়ায়। তো ওদের মিটিংয়ে ডাকলাম, সবাই এরকম কৌপিন পরে বসে আছে 50 জন বড় বড় গ্রাম লিডাররা। মহারাজ কোনো সংকোচ নেই, কোনো কিছু অন্য ভাব নেই, একবার নিজের ভাইদের মাঝখানে বসছেন, সেরও একটা প্রেম ভাবের সঙ্গে ওদের মাঝখানে গিয়ে ছেলের উপরে বসলেন। ওরাও কাছে কাছে চেয়ারে বসে আছে, এত সুন্দর ওদের সঙ্গে সিম্পল হিন্দি ভাষায় বললেন। বলে তারপরে ওদের খুব আশীর্বাদ দিলেন। আর আমাদের মনে হলো কীরকম উনি ভালোবাসা ওনার সঙ্গে দেখালেন, ওরা সবাই অভিভূত হয়ে গিয়েছিল। তো এটা পড়ার পরে অন্যান্য সময় সেরকম উনি ট্রাইবাল ওয়ার্কটা খুব পছন্দ করতেন। তো তারপরে ওই সময়ই ফেরার সময় আলাম, তো যারা গেছেন 140 কিলোমিটার পাহাড়ি রাস্তায় যেতে হবে। কাছের রেলওয়ে স্টেশনটা হচ্ছে শিলাপথার, ও আসামেতে। ওখান থেকে গাড়িতে জিপেতে বসে 140 কিলোমিটার পাহাড়ি রাস্তা যেতে হবে, অত্যন্ত কঠিন রাস্তা। কিন্তু উনি ট্রাইবাল ওয়ার্ক পছন্দ করতেন বলে ওসব আমাদের সঙ্গে এলেন। ওখানে একটা গেস্ট হাউস, গভর্নমেন্ট গেস্ট হাউসে মাঝখানে আমরা কিছু রাত্রে কেটে তারপরে ফিরে যাচ্ছি। আলাম থেকে ফিরে যাবার সময় ব্রহ্মপুত্র পাস করতে হবে, পরে নরোত্তম নগর যেতে হবে। সেই জন্য আমরা রাত মাঝখানে গভর্নমেন্ট হাউসের থেকে পরদিন ভোরবেলা উঠে ব্রহ্মপুত্র পার করব। তো সেখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া দেওয়া হলো। মহারাজ একটু ঝপসা দেখতেন, ক্লিয়ারলি দেখতে পেতেন না। তো আর ওখানকার গভর্নমেন্ট গেস্ট হাউস হলেও তখনকার দিনে ইলেকট্রিসিটি খুব ভালো সাপ্লাই ছিল না। তারপরে একটা অন্ধকার, ওর মধ্যে উনি আবার ঝপসা দেখছেন। উনি তালা কি দেওয়া হয়েছে উনি ঠিক বুঝতে পারছেন না, এরকম হাত ছুঁয়ে দেখে তারপর উনি বলছেন। তো ওনার অ্যাসিস্ট্যান্ট স্বামী আত্মস্থানজি এসেছিলেন। তো আত্মস্থানজিকে বলছেন, সত্যকৃষ্ণ বলে ডাক্তার ওনাকে, সত্যকৃষ্ণ এত কি খাওয়া দাওয়া দিয়েছ, তুমি জানো না আমি তো এতটাই খাই, তুমি এত বেশি দিয়েছো কেন? তখন সত্যকৃষ্ণ মহারাজ তো সবসময় হাস্যপ্রিয় উনি বললেন, মহারাজ আপনি তো গুরু হলেন না, আপনাকে তো সবাই অভ্যর্থনা করেছিল,
আপনি একটু দীক্ষা টিক্ষা দেবেন, গুরু হবেন। আপনি তো গুরু হলেন না, সেজন্য আপনি কী করে বুঝবেন এটা বেশি খাওয়া কেন দিয়েছে? আমরা কিছু প্রসাদ পাবো, আর ভক্তরা প্রসাদ পাবে, সেই জন্য আমরা। তখন মহারাজ ওর উত্তরে দিচ্ছেন, বলছেন, ভালোই হয়েছে আমি গুরু হইনি, নাহলে যত যত পাগল উন্মাদ সব আমার কাছে আসতো। উনি খুব হেসে উঠিয়ে দিলেন। খুব উনি বাইরে যখন আসতেন মোড় থেকে এরকম আপনভাবে কথাবার্তা বলতেন আর খুব ঠাট্টা মজা করতেন। তারপরে আমার কবির মহারাজ উনি বলতেন, ওই আমরা গাড়িতে যাচ্ছি, যেতে যেতে অনেক রকমের লাইটভাবে কথা বলছেন আমরাও তো পাখওয়াজ টাখওয়াজ শিখেছি মোটে থাকার সময়ে, ব্রহ্মচারীর সময়ে আমরা ভগবান দাসের কাছে পাখওয়াজ শিখেছি। আমরা কেউ শুনিনি ওনাকে পাখওয়াজ বাজাতে, কিন্তু সব ওটাও করেছেন। এত গুণের মধ্যে ওনার একটা সঙ্গীত গুণটাও ছিল। তো এরকম উনি তো দ্বিতীয়বার আবার মঠে এলেন, আলঙ্গে এলেন। আমি তখন তো হয়তো ওটা 1 বছরের পরেই, কেন 1 বছরের পরে এলেন উনি তারপরে জেনারেল সেক্রেটারি ছেড়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট হবেন, সেটা উনি ঠিক করে দিয়েছেন। সেজন্যে ওনার প্রিয় ট্রাইবাল কাজ, আর আসাম আলঙ্গের কাজটা হচ্ছে অরুণাচলের ওনার খুব প্রিয় ছিল, অত্যন্ত কঠিন কাজ। কিন্তু উনি মনে করতেন এটা চাইনিজ বর্ডারে আছে, আমাদের দেশের জন্য অত্যন্ত দরকার ওখানে গিয়ে আমাদের ঠাকুরের প্রচার করা। সেই জন্য উনি দ্বিতীয়বার দেখতে এলেন। দেখে নিয়ে এলাম, তারপরে দেখে উনি ফিরে যাচ্ছেন, আমার সঙ্গে এরকম লাইটভাবে কথা বলছেন। বলছেন, গৌতমানন্দ তুমি আমাকে নিয়ে এলে এত কষ্ট করে, তো তুমি কি পেলে এর জন্যে? আমি বললাম, মহারাজ পাওয়ার কী আছে, আপনি মহাপুরুষ এসেছেন এখানে, আমাদের দেখেছেন, আমাদের কাজটা এটাই তো আমাদের ভাগ্য। দেখেছি? আমি কোথায় দেখেছি? আমি তো দেখতে পাচ্ছি না তো, সোজা আমি ঝাপসা দেখছি। তো খুব ওনার একটা আপন ভাব ছিল। আমরা আশ্চর্য হতাম, মোটে গেলে এত গম্ভীর উনি, কিন্তু বাইরে এলে খুব আপনভাবে থাকতেন। তো তারপরে ওখান থেকে নরোত্তম নগর গেলেন, ওই ব্রহ্মপুত্র পার হয়ে নরোত্তমে যাওয়ার পরে ওনার সঙ্গে যাচ্ছিলেন সাধু, উনি বললেন, দেখো মহারাজের এখান থেকে যাওয়া আসা সব খরচা টর্চা আছে, তো তুমি আর নরোত্তম নগরের সাধু ইনচার্জ যিনি আছেন, তোমরা দুজনে মিলে ওর টাকাটা দিয়ে দিবে। বললাম, হ্যাঁ, কত দিতে হবে? উনি বললেন, এত টাকা দিতে হবে। আমি দিয়ে দিলাম। তারপরে উনিও হয়তো দিয়ে দিয়েছেন, মোটে চলে গেলেন। আমরা মনে করলাম, আচ্ছা যা ওনার খরচা হয়েছে ওটা আমরা দিয়ে দিয়েছি। মোটে যাওয়ার পরে আমাদের ফেরত এসে গেল ও টাকাটা, এটা চেকের হিসাবে। তারপরে আমাদের খবর দেওয়া হলো, কবির মহারাজ মঠে যাওয়ার পরে জেনেছেন আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তখন ও সাধুকে বলেছেন, আচ্ছা দ্বিতীয়বার আমি গেছি, আমি নিজেই তো গেছি, ওরা তো ডাকেনি, আমাদের কাজটা ইন্সপেকশন করতেও যাইনি, আমি আমার আনন্দ বলে আমি নিজে গেছি, ওরা কেন আমাকে টাকা দেবে? ফেরত দাও ওদের। মোটে আসার পরে ও টাকাটা ফেরত দেওয়া হলো। আশ্চর্য, উনি এমন একটা নিখুঁতভাবে, অ্যাকাউন্ট হোক যা হোক, যেটা যেমন তেমনি থাকতে হবে, অদ্ভুত অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এটা আমরা দেখেছি ওনার জীবনে। তারপরে আমার চিরাপুঞ্জের মতন আরও কয়েকটা করা যায় আমার ইচ্ছে ছিল। উনি যখন আলঙ্গে এসেছিলেন তখন ওনাকে বলেছিলাম, মহারাজ চেরাপুঞ্জিতে অনেক ব্রাঞ্চ সেন্টার হিসাবে, তো মোটামুটি তখনকার দিনে 48 ব্রাঞ্চ স্কুল ছিল। তারপরে চেরাপুঞ্জিতে সেন্ট্রাল স্কুল ছিল, হাই স্কুল। এখন আমাদের হাই স্কুল তো আলঙ্গে আছে, আমরাও এরকমই রাস্তাঘাটে কিছু দূরে করে আমরা কিছু স্কুল খুলি। তখন মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন, তখন আমাকে পারমিশন দিলেন না উনি, হয়তো অন্যভাবে ভেবে আর জনের লোক দিতে হবে, সাধু দিতে হবে,
হয়তো ওদের কাছে ওটা সমস্যা ছিল, সেজন্য উনি তখন পারমিশন দিলেন না। পরে কিন্তু উনি ওর আইডিয়াটা মনে রেখেছেন। উনি রিটায়ার্ড হয়ে গিয়েছে, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, আমি মোটে এসেছি। তখন বলছেন, দেখো গৌতমানন্দ, তুমি বলেছিলে তুমি স্কুল খুলতে পারো তুমি অন্যান্য জায়গায়। তখন আমি অন্যান্য স্কুল, স্কুলটা নিয়ে অনেক প্রবলেমসও হয়েছিল, আমি নিজে খুলতে পারিনি। কিন্তু ওনার একটা ট্রাইবাল ওয়ার্কের উপরে অত্যন্ত প্রেম ছিল। উনি দেখতে গম্ভীর ছিলেন, কিন্তু ব্রাঞ্চ সেন্টার্সে গেলেই খুব উনি এরকম হাসি খুশি করতেন একবার। আর উনি পছন্দ করতেন লেখালেখিতে হোক, কথাবার্তাতে হোক, কেবল লজিক্যালি, তো তর্কের মতন তো যদি ওনার সঙ্গে বললে খুশি হতেন। তো আমি একবার একজন ওয়ার্কার, একজন অ্যাসিস্ট্যান্ট চেয়েছিলাম, তো উনি কোনো কারণে দিতে পারেননি। তো অনেক দিন হয়ে গেল, আমি দু একবার আবার লিখলাম, কোনো উনি রাজি হয়ে পাঠালেন না, কোনো উত্তর দিলেন না। তখন আর একটা চিঠিতে আমি লিখলাম একটু, তো আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো আমি লিখলাম, মহারাজ এখানে কাজ এত বেড়ে গেছে, আপনার কাছে আমি একজন লোক চাইছি, আপনি দিচ্ছেন না, আমি বারে বারে চাইছি, কোনো আপনার কাছে আমি উত্তর পাচ্ছি না। এতদিন আমি বলছিলাম এটা রামের বাড়ি রামের বাড়ি, লক্ষণের বাড়ি লক্ষণের বাড়ি, হনুমের বাড়ি হনুমানের বাড়ি বলছিলাম, এখন আমি এটা ভূতের বাড়ি বলে পালিয়ে আসবো। তখন উনি ওখান থেকে হঠাৎ করে চিঠি লিখলেন, বুঝলেন, না না, তোমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু তুমি ঠাকুরের জায়গা তুমি রয়েছ, ওটা ভূতের বাড়ি বলে কেন বললে? আমি বললাম, আমি মহারাজ এরকম একটা আমার মনে ফিলিং গেল, আমার কোনো উত্তর পাচ্ছি না, সেই জন্য লিখেছি। আমি একটু অ্যাপোলজাইজ করার মতন বললাম। উনি এরকম পছন্দ করতেন। আর একবারও এই সম্বন্ধে আমি চিঠিটা লিখেছিলাম, ওটা পড়ে বলছেন, ইউ হ্যাভ আর্গিউড ইউর কেস ভেরি ওয়েল, বলতেন, তুমি ভালো করে বিবাদ করেছ তোমার কেসটা নিয়ে। ওনার একটা ছিল র্যাশনাল থিঙ্কিং, ওটা আমরা দেখেছি ওনাকে। একদিকে বিদ্বান ছিলেন, একদিন সব সাধুদের কাছে এটা সমাদরণ ছিল, সবাই ওনাকে মানত, এটা ইনি বড় একটা সাধু, জ্ঞানী সাধু, তার কর্মযোগ অনেক করেছেন উনি। ছোট জুনিয়র সাধু থাকার সময়ে দেওঘরে অনেক ফিজিক্যালি খেটেছেন ওর ডেভেলপমেন্টের জন্যে। তারপরে তো লেখালেখি তো ওনার এতগুলো বই, হয়তো ওনার সমান কেউ এখনও করতে পারেনি। 40 বই বেশি থাকতে পারে। এমন একটা ভালো জ্ঞানী, ভালো কর্মযোগী এবং একটা গরিবদের প্রতি খুব একটা হৃদয়বত্তা ওনার, এসব আমি দেখেছি। দেখে খুব আমরা প্রভাবিত হয়েছি। এরকম মহান সাধু আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, আর অনেকের আশীর্বাদ দিয়েছেন। ওনার আশীর্বাদটা নিয়ে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। আমি যখন আলাঙ্গে যাওয়ার আগে আমাকে সিলেক্ট করবার ট্রাস্টি মিটিংয়ে উনি ছিলেন। এটা একটা অদ্ভুত আরেকটা গল্প। ওটা ও মিটিংয়ের পরে আমি ওদের সামনে বললাম, যদি আমাকে আপনারা আলাঙ্গে পাঠাচ্ছেন, তো আপনাদের উপরে আমি নির্ভর হয়ে আপনাদের আশীর্বাদ বলতে নিয়ে যাব, আর আমি চেষ্টা করব ওখানে ভালো করবার জন্যে। আমার উপরে আপনাদের বিশ্বাস থাকলে আমি নিশ্চয়ই পাব। তখন উনি সব ট্রাস্টের মধ্যে জোর করে বললেন, আমাদের তোমার উপরে বিশ্বাস আছে, যাও। এখনও আমার খুব মনে আছে, খুব এরকম উৎসাহ দিতেন ইয়াংম্যানদের। সেরকম মহাপুরুষ ছিলেন গম্ভীর মহারাজ। আমরা ঠাকুরের কাছে আজকে এই প্রার্থনা করি, প্রভু আপনার কৃপায় এরকম অনেক সাধুরা আছেন, সব সাধুর সম্বন্ধে আমরা এরকম জানতে পাই। ওদের জ্ঞান আর ওদের উপদেশ এর দ্বারা আমরাই আমাদের জীবনটাই ত্যাগ और সেবাশীল হোক, আমরাও ভক্তি জ্ঞান এবং সেবা ভাব পাই, আর আমরাও আপনাদের ঠাকুরের ভক্ত হই। এরকম আশীর্বাদ করুন।
এই ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।